ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা চলছে। আমি একটি ক্লাস নিয়ে তোমাদের অনলাইন ক্লাসের উদ্বোধন করেছিলাম। অনেকদিন বাদে আমি তোমাদের সামনে এলাম আবার। আমি সরাসরি ক্লাস না নিলেও তোমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে সেগুলো আমি লক্ষ্য করি এবং এই যে নতুন সিস্টেম, যে সিস্টেমের সম্পর্কে আমরা অভিজ্ঞ ছিলাম না, এই লকডাউনের বিশেষ পরিস্থিতির পরে আমার মনে হচ্ছে যে আমাদের মতো মফস্বল এলাকার যে বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোতে এই অনলাইনে পড়াশোনা করার এই বিষয়টি চালু হলো, এটা বোধহয় থেকে যাবে, এটা আমাদের বাড়তি একটা লাভ। যাই হোক, আমি আজকে তোমাদের জীবনানন্দ দাশের শিকার কবিতাটি পড়াবো। জীবনানন্দ দাশ রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি। জীবনানন্দ সম্পর্কে তোমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে পড়েছ। ক্লাস 9-এ রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে 60টি তারা নামের একটি কবিতা পড়তে হয়েছিল। সেই কবিতাটি পড়েই তোমাদের নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে যে জীবনানন্দ দাশ অন্য আর 5জন কবির মতো নন। তার কবিতার ভাষা, কবিতার ছন্দ, কবিতার চিত্রকল্প একটু আলাদা রকমের। আমি বললাম জীবনানন্দ দাশ রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি, কিন্তু জীবনানন্দ দাশ যখন থেকে কবিতা লিখতে শুরু করেছিলেন, বাংলা সাহিত্যের আবির্ভাব ক্ষণ থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত যে ঘরানা, সেই ঘরানার একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হলেও সাধারণ পাঠকের কাছে, সাধারণ বাংলা কবিতা পাঠকের কাছে জীবনানন্দ দাশ খুব বেশি পরিচিত ছিলেন না, জনপ্রিয় ছিলেন না। এমনকি তার সমসাময়িক কবিরাও তার কবিতা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তার কবিতা নিয়ে অজিত দত্তের মতো কবি কিংবা খুব মননশীল কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনিও কিন্তু জীবনানন্দের কবিতাগুলো আদৌ কবিতা হয়েছে কিনা এ ধরনের মন্তব্য করেছেন। কিন্তু আজকে আমরা জানি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কেন, সে বিষয়ে তার কাব্যকৃতি, তার কবি বৈশিষ্ট্য, তার নির্মাণ শৈলী, কাব্য ভাবনা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেই কবিতা আলোচনা করা, সেটা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনও নেই, আবার সেটা সম্ভবও নয়। কিন্তু একটি কবিতা বুঝতে গেলে কবির সময়, কবির বাচনভঙ্গি, রচনা শৈলী, তার জীবন দর্শন ইত্যাদি সম্পর্কে কিঞ্চিৎ ধারণা থাকা আবশ্যিক। আমি কবিতা পড়ানোর আগে তোমাদের বাদল স্যারের ক্লাস তোমরা করো এবং কবিতা পড়ানোর আগে বাদল স্যার তোমাদেরকে যেভাবে একটা পারফর্ম করিয়ে নেন, তোমাদেরকে গুছিয়ে নেওয়ার জন্যে, তোমাদের মনোযোগকে একত্রিত করবার জন্যে তোমাদেরকে দিয়ে যেভাবে পারফর্ম করিয়ে নেন, আমি তো সেইভাবে তোমাদের সঙ্গে যুক্ত নই, অর্থাৎ পৃথকভাবে তোমাদের সঙ্গে আমি সেইভাবে নিজেকে যুক্ত করিনি। আমি একটা অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তো আমি আজকে
এই কবিতাটি পড়াতে গেলে যেটি প্রয়োজন জীবনানন্দ দাশ সম্পর্কে একটু জানা, তার কাব্য শৈলী, তার আধুনিকতা, অপর কবিদের থেকে তিনি কোথায় আলাদা, জীবনানন্দ কেন শ্রেষ্ঠ কবি, সে বিষয়টি কবিতা পড়ার সঙ্গে সঙ্গে আলোচনা করব সেই ফাঁকে। তার আগেই আমি আজকে তোমাদেরকে দিয়ে যেটা বলানোর কথা ছিল, আমি নিজেই জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি ঠিক নয়, পাঠ করব। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন, সেই বনলতা সেন কাব্যগ্রন্থের বনলতা সেন কবিতাটি পাঠ করে আমি কবিতা আলোচনা শুরু করব, এবং সেই সময় কবিতা পড়তে পড়তেই জীবনানন্দ দাশকে চিনব, জীবনানন্দ দাশের যে বাচনভঙ্গি, নতুন ধরনের চিত্রকল্প নির্মাণ, কাব্য ভাষা নির্মাণ, কাব্য কায়া নির্মাণ, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আমি বনলতা সেন কবিতাটি তোমাদের সামনে পাঠ করছি, কবিতা শুরুর মুখবন্ধ হিসেবে, আজকে পড়ানোর ভূমিকা হিসেবে পড়ছি কবিতাটি। বনলতা সেন, জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখে তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পণ, হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। কবিতাটি পড়লাম তোমাদের সামনে। তোমাদেরকে জিজ্ঞেস করলে বলবে কবিতাটি পড়ে শুনতে স্যার ভালো লাগলো, কি বুঝলে? জিজ্ঞেস করলে বলবে না বুঝতে তো পারলাম না কিছু। আমি আমার ছাত্রদের জিজ্ঞেস করি জীবনানন্দের কবিতা পড়ে কেমন লাগে? স্যার কবিতা পড়লে খুব ভালো লাগে, কিন্তু শুনে বুঝতে পারি না। জীবনানন্দ দাশ ছিলেন আধুনিক বাংলা কাব্যের পুরোধা কবি, পায়োনিয়ার কবি। এখানে একটি কথা উঠে আসে যে আধুনিক বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর কি আধুনিক বাংলা কবি ছিলেন না? আধুনিক বাংলা কবি কাব্য বলতে যেটা বোঝায়, রবীন্দ্র পরবর্তী যুগের কবিদেরকে আধুনিক বাংলা কবি বলা হয়। বাংলা কাব্য, বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, সেখানে প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ,
আধুনিক যুগ, বাংলা সাহিত্যের যুগ বিভাগের সঙ্গে বাংলা কবিতার যে যুগ বিভাগ, বাংলা কবিতার যে আধুনিক যুগ, বাংলা কাব্যে যে আধুনিকতা, বাংলা কাব্যের যুগ বিভাগের সঙ্গে সেটা মেলে না। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর অর্থাৎ 1800 খ্রিস্টাব্দ থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ, আবার 1760 সালে ভারতচন্দ্রের মৃত্যুর পরে বাংলা কাব্যের আধুনিক যুগের সূত্রপাত হয়েছিল, এটা বলা হয়। কিন্তু প্রকৃত অর্থে পাশ্চাত্য সাহিত্যের নিরিখে বাংলা কাব্যের আধুনিকতা যথার্থভাবে অর্থে শুরু হয়েছিল রবীন্দ্রনাথের পরে। সেই রবীন্দ্রনাথের পরে আধুনিক বাংলা কাব্যে যাদের নামগুলো আমরা দেখতে পাই, বুদ্ধদেব বসু, সমর সেন, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, এই যে কবিদের নামগুলো আমি বললাম, এরা রবীন্দ্র প্রভাব মুক্ত একটা নতুন ঘরানা সৃষ্টি করেছিলেন বাংলা কাব্যে। আধুনিক বাংলা কাব্যের যে সামগ্রিকভাবে যে বৈশিষ্ট্যগুলো, সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাকরীতি নির্মাণে, চিত্রকল্প নির্মাণে, কাব্য ভাবনায় রবীন্দ্রনাথের প্রভাবকে অস্বীকার করা। জীবনানন্দ দাশ এই আধুনিক কবিদের মধ্যে আবার সবার চেয়ে আলাদা। ইনি আধুনিক বাংলা কাব্যের, বাংলা কবিতা রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত যে বাংলা কাব্যের ঘরানা, সেখানে জীবনানন্দ দাশ একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, এবং তিনি এই রবীন্দ্র পরবর্তী রবীন্দ্র প্রভাব মুক্ত বাংলা আধুনিক কাব্য চর্চার মধ্যে তিনি যেন আবার সবার চেয়ে আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি যে কবিতাটি পড়লাম, কবিতাটি পড়ে কবিতাটি বাংলা সাহিত্যের রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ প্রেমের কবিতা। কবিতাটির প্রসঙ্গ আসবে শিকার কবিতাটি পড়তে পড়তে। জীবনানন্দ দাশ কেন শ্রেষ্ঠ কবি? জীবনানন্দ দাশ দুটো বিশ্বযুদ্ধ, বাংলা সাহিত্যে আধুনিকতা, আধুনিক যুগের বাংলা কাব্যে আধুনিক যুগের যে সূত্রপাত ঘটেছিল, বাংলা কবিতাতে আধুনিক যুগের যে সূত্রপাত, আধুনিক বাংলা কবিতা চর্চার যে সূত্রপাত, সে সময়টা 30-এর দশক। রবীন্দ্রনাথ ঠাকুর তখন আছেন, সমসাময়িক কবি নজরুল, মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত আছেন। থাকা সত্ত্বেও এই তরুণ কবির দল সম্পূর্ণ নতুনভাবে রবীন্দ্রনাথকে কুর্নিশ জানিয়ে, রবীন্দ্র প্রতিভাকে নতমস্তকে স্বীকার করে নিয়ে, তার শ্রেষ্ঠত্বকে নতমস্তকে কুর্নিশ জানিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন আঙ্গিক নিয়ে, নতুন চিন্তা নিয়ে, নতুন শৈলী নিয়ে, নতুন বলার ভাষা নিয়ে বাংলা কাব্যে আবির্ভূত হবে। খুব স্বাভাবিকভাবে আধুনিক কবিদের কবিতা হয়ে যায় একটু জটিল, একটু দুরূহ, পড়ে বোঝা যায়। এবং লক্ষ্য করা যাবে যে কবিদের নামগুলো আমি বললাম, বিষ্ণু দে, সুধীন দত্ত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, এরা প্রত্যেকেই ইংরেজি সাহিত্যের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা, অর্থাৎ ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন, ইংরেজি সাহিত্য ভালো করে পড়েছেন। সারা পৃথিবী জুড়ে
কাব্যচর্চার যে নতুন দিগন্ত তারা লক্ষ্য করছেন, তাদের কবি মনন, কবি চৈতন্য বিশ্বজুড়ে কাব্যচর্চার যে নতুন আঙ্গিক সেটা তারা নিজের মতন করে বাংলা কবিতাতে নিয়ে আসবার চেষ্টা করেছেন। তাই জীবনানন্দ বাঙালি কবি হলেও তার কবিতার মধ্যে এলিয়টসের ওয়েস্টল্যান্ড, বিংশ শতকের 20 শতকের 20 দশকে প্রকাশিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ওয়েস্টল্যান্ড, বোদলেয়ার, এজরা পাউন্ড, এই সমস্ত কবিদের দ্বারা কবিদের কাব্য অত্যন্ত অভিনিবেশ সহকারে পড়েছিলেন এবং তাদের অনুকরণ নয়, পাশ্চাত্য সাহিত্য আত্মীকরণ করে নিজস্ব প্রতিভার দ্বারা, নিজস্ব সৃজন শক্তি দ্বারা তিনি বাংলা কাব্যকে ঋদ্ধ করেছেন। তার কবিতার সম্পর্কে একটা কথা শোনাই যায় যে জীবনানন্দের কবিতা পড়ে বোঝা যায় না, একটা অসংলগ্নতা। উপমা অলঙ্কারের বিস্তর ব্যবহার, কিন্তু এত বেশি অলঙ্কারের যার সঙ্গে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে, তাদের মধ্যে সম্পর্কের অন্যয়টা এত দূরে, এত দূরান্বয় সম্পর্ক যে পাঠক খেয়ে হারিয়ে ফেলে, পাঠক অর্থ উপলব্ধি করতে পারে না। জীবনানন্দ অত্যন্ত মুন্সিয়ানার সাথে বাংলা কাব্যে উপমার এই দূরান্বয় সৃষ্টি করেছেন। পাখির নীড়ের মতো চোখ, নায়িকার চোখ কেমন দেখতে? পাখির নীড়ের মতো। কারোর চোখে তুলনা করা হয় মাছের চোখের সঙ্গে, মীনাক্ষী। কারোর চোখ টানা টানা চোখ হলে তাকে বলা হয় পটল চেরা চোখ। কিন্তু জীবনানন্দের প্রিয় নায়িকার চোখ পাখির নীড়ের মতো চোখ। বনলতা সেনের চোখ পাখির নীড়ের মতো চোখ। পাখির যত বাসা আছে, যত রকমের পাখি আছে, তাদের বাসা, সব বাসার মধ্যে বাবুই পাখির বাসা সবচেয়ে সুন্দর। বাবুই পাখিকে শিল্পী পাখি বলা হয়, দর্জি পাখি বলা হয়। এবার বলো তো, তুমি যদি কোনো মেয়েকে কোনো ছেলে যদি বলে তোর চোখটা কি সুন্দর, ঠিক ওই তাল গাছে ঝুলছে বাবুই পাখির বাসার মতো, কি অবস্থা হবে বলো তো? তোমার হাতের কাছে যা থাকবে তাই ছুঁড়ে মারবে। বাবুই পাখির বাসা তাল গাছে ঝুলছে, গর্তের মতন গোল গোল চোখ, যেন খেতে আসছে দেখে। সেইটা দেখিয়ে যদি বলা হয় দেখ বাবুই পাখির বাসা কি সুন্দর, তোর চোখ দুটো ঠিক হইল। জীবনানন্দ দাশ বললেন, জীবনের সহস্র সফেন সমুদ্র অতিক্রম করে 1000 বছর ধরে পরিভ্রমণের পর ক্লান্ত ধস্ত কবি যখন তার প্রিয় নায়িকার কাছে গেলেন, নায়িকা তার স্বপ্নালু চোখ তুলে জিজ্ঞেস করলেন, তার পাখির নীড়ের মতো চোখ তুলে জিজ্ঞেস করলেন, এতদিন কোথায় ছিলেন? নায়িকার চোখকে পাখির নীড়ের মতো চোখ বললেন। এটাই হচ্ছে জীবনানন্দ দাশ।
শুধু আঙ্গিকে ভাষা ব্যবহারে নয়, বিষয় ভাবনায়, প্রকৃতি, ইতিহাস, প্রেম, এগুলোকে জীবনানন্দ নতুন করে দেখেছেন। আমাদের পঠিত পাঠ্য কবিতাটি শিকার বনলতা সেন কাব্যগ্রন্থে প্রকাশিত 1942 সালে। কবিতাটি পরে মহাপৃথিবী কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল কবির ইচ্ছাক্রমে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1936 সালে। কবি সম্পাদক বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় কবিতাটি প্রথম ছাপা হয়েছিল। পরে প্রথমে বনলতা সেন, পরে মহাপৃথিবীতে কবিতাটি সংকলিত হয়। তোমাদের এমসিকিউ প্রশ্নে যদি আসে কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া, তোমরা বনলতা সেন লিখলেও চলবে, মহাপৃথিবী লিখলেও চলবে। আমি কবিতাটি শুরু করছি। কবিতা পড়তে পড়তেই আনুষঙ্গিক আলোচনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। কবিতা পড়ব, কবিতার সঙ্গে সঙ্গে জীবনানন্দকে কেন শ্রেষ্ঠ কবি বলা হয়, তার শ্রেষ্ঠত্বের ছাপ এখানে আমরা কোথায় কিভাবে দেখতে পাচ্ছি, সেগুলো আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, বই খোলো, আমি কবিতাটি পড়ছি। শিকার জীবনানন্দ দাশের একটি প্রতিনিধি স্থানীয় কবিতা। কবিতাটি প্রথমে পড়ে কবি সম্পর্কে যে একটা বিরূপ সমালোচনা, একটা অসংলগ্নতা, বুঝতে না পারা যায় না পড়ে, সেগুলো এখানে আছে কিনা তোমরা বোঝো। খুব সহজ ভাষাতে, জীবনানন্দের ভাষার মধ্যে জটিলতা থাকে না, জীবনানন্দের কবিতার ভাষার মধ্যে কোনো জটিলতা থাকে না। একটা সহজ সরল ছন্দ, কখনো বা গদ্য ছন্দ, উপমা, চিত্রকল্পের নিজস্ব ব্যবহার, কবিতার মধ্যে একটা কবিতা পড়ে একটা আচ্ছন্নতার পরিবেশ সৃষ্টি হবে, একটা মাদকতা সৃষ্টি হবে। বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত শিকার কবিতা, সেই কবিতাতে দুটো অংশ আছে পৃথকভাবে। একটি পংক্তির একটি লাইন, ভোর প্রথম অংশ, যাকে আমরা প্রথম অংশের উপশীর শিরোনাম বলতে পারি। দ্বিতীয় অংশের একটি পংক্তির একটি লাইন, একটি শব্দের একটি পংক্তি, ভোর, এটাকে আমরা দ্বিতীয় অংশের উপস্বর শিরোনাম বলতে পারি। পড়ছি কবিতাটি। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলিমতি মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। একটা ছবি, কথা দিয়ে ছবি আঁকলেন, রং তুলি দিয়ে ছবি না এঁকে কবি জীবনানন্দ দাশ নির্মল ভোরের অরণ্য প্রকৃতির
মধ্যে দিবসের শুরু পবিত্র নির্মল ভোরের একটা ছবি আঁকছেন। প্রথমে বললেন আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ভোরের আলো ফুটে উঠছে, ভোরের আলোতে চারদিক উদ্ভাসিত হচ্ছে সেই ভোরের নরম মিষ্টি পবিত্র আলোতে। আকাশের রংকে কবির আকাশের ঝকঝকে নীল, পবিত্র নীল, অকৃত্রিম নীল রং, সেটি কবি উপমিত করলেন একেবারে সামান্য একটি পতঙ্গ, সামান্য ক্ষণজীবী একটি পতঙ্গ, ঘাস ফড়িং, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। তবে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আকাশের রং তো নীল আমরা জানি, কিন্তু কবি এখানে সেই নীলকে আরো চাক্ষুষ, আরো স্পর্শগ্রাহ্য, আরো অনুভূতি গ্রাহ্য করে তোলার জন্যে একেবারে মাটির পৃথিবীতে সামান্য একটি পতঙ্গ ঘাস ফড়িং, ঘাস ফড়িংয়ের দেহ যেমন কোমল নীল হয়, আকাশের রং সেই ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। উপমা অলঙ্কারের ছড়াছড়ি। কাব্যের প্রাণ হচ্ছে অলঙ্কার। কাব্যের প্রাণ বাচ্চা তিরিক্ত ব্যঞ্জন, আটপৌড়ে শব্দগুলো। প্রতি মুহূর্তে আমরা যে প্রকৃতি চোখের সামনে দেখতে পাচ্ছি, কবির অনুভূতিতে সেটা নতুনভাবে, কবির অনুভূতির চোখ দিয়ে কিভাবে সেটা দেখছেন এবং আমাদের সামনে উপস্থাপিত করছেন, তার ফলে যে কাব্য ব্যঞ্জনা সৃষ্টি হচ্ছে লক্ষ্য করতে হবে। সকালবেলায় উঠে কবি দেখলেন অরণ্য জঙ্গলের মধ্যে কবি আছেন, অরণ্যের সৌন্দর্য কবি বর্ণনা করছেন। অরণ্য প্রকৃতির মধ্যে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকের পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। দুটো বাক্যে দুটো উপমা অলঙ্কার। আকাশের রংকে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল বললেন, আর চারিদিকে পেয়ারা এবং নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। জীবনানন্দের কবিতাকে বলা হয়, কবিতার সৌন্দর্যকে বলা হয় স্পর্শ গ্রাহ্য সৌন্দর্য, ইন্দ্রিয় গ্রাহ্য সৌন্দর্য। এই নীলটিকেও যেন হাত দিয়ে স্পর্শ করা যায়। আকাশের নীলকে হাত দিয়ে স্পর্শ করা যায় না, কিন্তু ঘাস ফড়িংয়ের দেহ আমাদের এত নাগালের মধ্যে, টিয়ার পালক আমাদের এত নাগালের মধ্যে, টিয়ার পালকের পেলবতা, ঘাস ফড়িংয়ের দেহের কোমল নীলের যে কোমলতা, সে আকাশের রং যেন ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কবি ইন্দ্রিয় দিয়ে সেই নীলকে অনুভব করছেন। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। আকাশের রং ঘাস ফড়িংয়ের মতো, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারদিকের
পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, আর আকাশে দেখা যাচ্ছে একটি মাত্র তারা। নীল আকাশে দেখা যাচ্ছে একটি মাত্র নক্ষত্র। সেই নক্ষত্রটি কিসের মতন? কবি আকাশের তারাকে তুলনা করলেন, আকাশের নীলকে কবি তুলনা করলেন ঘাসফড়িংয়ের দেহের মতো। চারদিকে পেয়ার অরণ্য, প্রকৃত অরণ্যের মাঝখানে যে পেয়ারা এবং নোনার গাছ, সেগুলোকে তুলনা করলেন টিয়ার পালকের মতো সবুজ। আর আকাশে যে একটি তারা এখনো জ্বলছে, ভোরের আকাশে রাতজাগা তারা, নিশ্চিতভাবে সেই তারাটি শুকতারা। সেই তারাটিকে দেখে, সেই তারাটিকে কবি উপমিত করলেন পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। পাড়াগার একটি প্রগলভ লজ্জাশীলা মেয়ে, বাসর ঘরে একাকিনী স্বামীর জন্যে অপেক্ষা করছে। লজ্জায় রাঙা হয়ে গেছে তার মুখ, একাকিনী একাকিত্ব বোঝাতে, এবং তার লাজ রাঙা মুখ এটা দেখে কবি তুলনা করলেন আকাশে নিঃসঙ্গ রাতজাগা একটি নক্ষত্রকে। কবি কল্পনার দূরান নয়, উপমার দূরান নয়, এত বেশি দূরের সম্পর্ক। কাব্য চমৎকারিত্ব সৃষ্টি করবার জন্য, এটাই তো জীবনানন্দের নতুনত্ব। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। গোধূলি মদির সূর্য অস্ত যাওয়ার পূর্বে পশ্চিমের আকাশে যে লালচে আভা একটা অদ্ভুত মাদকতার সৃষ্টি করে। আকাশের নক্ষত্রটিকে, একাকিনী নক্ষত্রটিকে বাসর ঘরে একাকিনী লাজ রক্তা মেয়েটির সঙ্গে কবি তুলনা করলেন। শুধু তাই নয়, পাড়াগার